আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মুন নিউজ হাবের আজকের আয়োজনে। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, পিছু হটল যুক্তরাষ্ট্র, ফলপ্রসূ আলোচনার দাবি ট্রাম্পের, ইরান বলছে যোগাযোগই হয়নি। জানিয়ে দিব, আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ নিয়ন্ত্রণ করব বললেন ট্রাম্প। জানিয়ে দিব, ট্রাম্পের আলোচনার দাবির পর পাল্টা জবাব দিল ইরান। এবং সর্বশেষ জানিয়ে দিব, ২৪ ঘণ্টায় ইউক্রেনের ১৫০০ সেনা নিহত জানাল রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, গত ২ দিনে ইরানের সঙ্গে তার প্রশাসন মধ্যপ্রাচ্যে তাদের শত্রুতার সম্পূর্ণ ও চূড়ান্ত সমাধানের বিষয়ে অত্যন্ত ভালো ও ফলপ্রসূ আলোচনা করেছে। নিজের ট্রুথ সোশ্যাল পেজে সম্পূর্ণ বড় হাতের অক্ষরে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এই গভীর, বিস্তারিত এবং গঠনমূলক আলোচনার ধরন ও সুরের ওপর ভিত্তি করে, যা পুরো সপ্তাহ জুড়ে চলবে, আমি যুদ্ধ বিভাগকে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোর ওপর যে কোনো এবং সমস্ত সামরিক হামলা ৫ দিনের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছি। তবে এটি চলমান বৈঠক ও আলোচনার সাফল্যের ওপর নির্ভরশীল। এদিকে ইরানের ফার্স নিউজ এজেন্সি এক অজ্ঞাতনামা ইরানি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে ট্রাম্পের সঙ্গে কোনো প্রত্যক্ষ যোগাযোগ হয়নি, এমনকি কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমেও নয়। সূত্রটি দাবি করেছে যে ইরান বিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করার পাল্টা হুমকি দেওয়ার পর ট্রাম্প পিছু হটেছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনা চলছে বলে দাবি করলেও সূত্রটি এ ধরনের কোনো যোগাযোগের কথা অস্বীকার করেছে। ইরানের বক্তব্য, বিভিন্ন গণমাধ্যমে যোগাযোগের বিষয়টি অস্বীকার করা হয়েছে, তবে তেহরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আফগানিস্তানের কাবুলে অবস্থিত ইরানি দূতাবাস ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা স্থগিত সংক্রান্ত ট্রাম্পের বার্তার প্রতিক্রিয়ায় জানিয়েছে যে ইরানের কঠোর সতর্কবার্তার পর ট্রাম্প আক্রমণ থেকে বিরত রয়েছেন। ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোয় হামলা ৫ দিনের জন্য স্থগিত করার এবং ২ দেশের মধ্যে ফলপ্রসূ আলোচনা হওয়ার বিষয়ে ট্রাম্পের বার্তাটি এসেছে কয়েকদিনের তীব্র উত্তেজনা শেষে। ঘোষণাটি ঠিক এমন সময় এল যখন ইরানের ওপর ট্রাম্পের দেওয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ পর্যায়ে ছিল। ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নিরাপদ পথ নিশ্চিত না করে, তবে তাদের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালানো হবে, যা সংঘাতকে এক ভয়াবহ রূপ দিতে পারত। ট্রাম্পের এই হুমকির প্রতিক্রিয়ায় ইরানের রাজনৈতিক ও সামরিক কর্মকর্তারা সতর্ক করেছিলেন যে তেমনটি হলে তারা ইসরায়েল সহ পুরো অঞ্চলের জ্বালানি ও তেল স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালাবে। এমনকি তারা বিশ্বের ১/৫ তেল সরবরাহকারী এই নৌপথটি হরমুজ প্রণালীকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছিল। ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণায় তেলের দাম কমল ১৩%। ইরানের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় হামলার ৫ দিনের জন্য স্থগিত করেছেন ট্রাম্প। এতে কমতে শুরু করেছে তেলের দাম। ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে যে কোনো ধরনের সামরিক হামলা স্থগিত রাখার জন্য ট্রাম্প নির্দেশ দেওয়ার পর তেলের দাম ১৩%-এরও বেশি কমে ব্যারেলে প্রায় $১৭ বা ১৫% কমে $৯৬ নেমে এসেছে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট $১৩ বা প্রায় ১৩.৫% কমে সেশন লো $৮৫.২৮ অবস্থান করছে। এর আগে জাহাজে ইরানের হামলার কারণে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় তেলের দাম প্রতি ব্যারেলে $১০০ ওপরে উঠে গিয়েছিল। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্ব রাজনীতি ও অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে হরমুজ প্রণালী। মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ রাখার ঘোষণা দেয় ইরান। এর ফলে বিশ্ববাজারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা যায়, বিশেষ করে জ্বালানি খাতে অস্থিরতা তৈরি হয়। বিশ্বের প্রায় ১/৫ তেল সরবরাহ এই প্রণালী দিয়ে পরিবাহিত হওয়ায় এর বন্ধ হয়ে যাওয়া আন্তর্জাতিক বাণিজ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করে। এই পরিস্থিতির মধ্যেই ডোনাল্ড ট্রাম্প এক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, খুব শিগগিরই হরমুজ প্রণালী আবারও খুলে দেওয়া হতে পারে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে
এবং সেই আলোচনার ফলাফল হিসেবে এই নৌপথ পুনরায় চালু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তার এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ প্রসঙ্গে ট্রাম্পের মন্তব্য আরও বেশি তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, ভবিষ্যতে এই গুরুত্বপূর্ণ নৌপথ যৌথভাবে নিয়ন্ত্রণ করা হতে পারে। তার ভাষায়, তিনি নিজে এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতৃত্ব, যাকে সাধারণভাবে আয়াতুল্লাহ বলা হয়, মিলে এই নিয়ন্ত্রণ ব্যবস্থার অংশ হতে পারেন। এই বক্তব্য কূটনীতিক দৃষ্টিকোণ থেকে বেশ অস্বাভাবিক হলেও এটি সম্ভাব্য সমঝোতার একটি ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে। এদিকে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও ট্রাম্প মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, চলমান সংঘাতের প্রথম পর্যায়ে ইরানের শীর্ষ নেতৃত্বের একটি বড় অংশ নিহত হয়েছে, যার ফলে দেশটিতে কার্যত একটি শাসন পরিবর্তন ঘটে গেছে। যদিও এই দাবির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি, তবুও তার এই বক্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। ট্রাম্প আরও জানান, সপ্তাহান্তে চলমান আলোচনায় তিনি আশার আলো দেখতে পাচ্ছেন। তার মতে, যাদের সঙ্গে আলোচনা চলছে তারা যুক্তিবাদী, দৃঢ় এবং সম্মানিত ব্যক্তি। যদিও তিনি তাদের পরিচয় প্রকাশ করেননি, তবে ইঙ্গিত দিয়েছেন যে এই ব্যক্তিদের মধ্য থেকেই ভবিষ্যতে ইরানের নেতৃত্বে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। এই বক্তব্য থেকে বোঝা যায়, যুক্তরাষ্ট্র কেবল সামরিক নয়, রাজনৈতিক সমাধানের দিকেও জোর দিচ্ছে। এই পুরো পরিস্থিতির প্রভাব বিশ্ব অর্থনীতিতে স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। হরমুজ প্রণালী বন্ধ থাকার ঘোষণার পর তেলের দাম হঠাৎ বেড়ে যায় এবং বাজারে অনিশ্চয়তা তৈরি হয়। তবে প্রণালী খুলে দেওয়ার সম্ভাবনার খবরে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। বিনিয়োগকারীরা এখন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং ভবিষ্যৎ পদক্ষেপের ওপর নির্ভর করে বাজারের গতিপথ নির্ধারিত হবে। সব মিলিয়ে হরমুজ প্রণালীকে ঘিরে বর্তমান পরিস্থিতি শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক গুরুত্ব বহন করছে। একদিকে সামরিক উত্তেজনা, অন্যদিকে কূটনীতিক আলোচনার অগ্রগতি। এই দুইয়ের সমন্বয়ে একটি জটিল বাস্তবতা তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, আলোচনা কতটা সফল হয় এবং তা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও বিশ্ব অর্থনীতিতে কী প্রভাব ফেলে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে নতুন করে কূটনৈতিক নাটকীয়তা তৈরি হয়েছে। একদিকে ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে ইরানের সঙ্গে তাদের আলোচনা চলছে, অন্যদিকে ইরানের শীর্ষ পর্যায় থেকে সেই দাবিকে সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। বিশেষ করে মোহাম্মদ গালিবাফ সরাসরি এ ধরনের আলোচনার খবরকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন, যা আন্তর্জাতিক অঙ্গনে বিভ্রান্তি ও বিতর্ক আরও বাড়িয়ে তুলেছে। ইসরায়েলি কিছু গণমাধ্যমে সম্প্রতি দাবি করা হয়েছিল, ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিরা গালিবাফের সঙ্গে যোগাযোগ করেছেন এবং সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনা হয়েছে। ট্রাম্প নিজেও সাংবাদিকদের কাছে এমন ইঙ্গিত দেন যে তারা এমন একজন প্রভাবশালী নেতার সঙ্গে কথা বলছেন যাকে তিনি অত্যন্ত সম্মান করেন। এমনকি তিনি হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথ যৌথভাবে নিয়ন্ত্রণের কথাও উল্লেখ করেন, যা বিশ্ব রাজনীতিতে একটি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত হিসাবে দেখা হচ্ছিল। তবে এসব দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেন গালিবাফ। তার বক্তব্য ছিল স্পষ্ট ও কঠোর। তিনি বলেন, আমেরিকার সঙ্গে কোনো আলোচনা হয়নি, এটি একটি ভুয়া খবর যা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে। তার মতে এই ধরনের তথ্য ছড়িয়ে বাজার ও রাজনীতিতে প্রভাব ফেলার চেষ্টা করা হচ্ছে, যা আধুনিক কূটনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বর্তমানে যে জটিল পরিস্থিতিতে রয়েছে, সেখান থেকে বেরিয়ে আসার একটি কৌশল হিসেবেও তিনি এটিকে দেখছেন। গালিবাফ আরও জোর দিয়ে বলেন, ইরানের জনগণ এখন আগ্রাসনের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া প্রত্যাশা করছে। তার ভাষায়, জনগণ চায় আগ্রাসনকারীদের সম্পূর্ণ ও অপমানজনক শাস্তি। তিনি উল্লেখ করেন, এই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত দেশের সব কর্মকর্তা তাদের নেতৃত্ব ও জনগণের পাশে দৃঢ়ভাবে অবস্থান নেবেন। তার এই বক্তব্যে ইরানের সর্বোচ্চ নেতৃত্বের প্রতি আনুগত্যের বার্তা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। এই প্রসঙ্গে অনেক বিশ্লেষক মনে করছেন, গালিবাফের বক্তব্যে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতৃত্বের অবস্থানও প্রতিফলিত হয়েছে। বিশেষ করে মোজতবা খামেনির প্রতি ইঙ্গিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে, যিনি বর্তমানে দেশটির ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে খুব বেশি তথ্য প্রকাশ করা হয়নি, তবুও রাজনৈতিক ভাষ্যে তার প্রভাব স্পষ্ট।
অন্যদিকে ট্রাম্পের বক্তব্য ও গালিবাফের প্রতিক্রিয়ার মধ্যে এই তীব্র বৈপরীত্য আন্তর্জাতিক সম্পর্কের বর্তমান জটিলতাকেই সামনে নিয়ে আসে, যেখানে এক পক্ষ আলোচনা ও সমঝোতার ইঙ্গিত দিচ্ছে, অন্য পক্ষ তা সম্পূর্ণভাবে অস্বীকার করছে। এর ফলে কূটনৈতিক অগ্রগতির বাস্তবতা নিয়ে প্রশ্ন উঠছে এবং ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। এই পুরো ঘটনা প্রবাহে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তথ্যযুদ্ধ বা ইনফরমেশন ওয়ারফেয়ার। উভয় পক্ষই নিজেদের অবস্থান শক্তিশালী করতে এবং আন্তর্জাতিক জনমত প্রভাবিত করতে বিভিন্ন ধরনের বার্তা দিচ্ছে। গালিবাফের অভিযোগ অনুযায়ী ভুয়া তথ্য ছড়িয়ে বাজার ও রাজনীতিতে প্রভাব ফেলার চেষ্টা করা হচ্ছে, যা আধুনিক কূটনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই বক্তব্য পাল্টা বক্তব্য শুধু দুই দেশের সম্পর্ককেই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে। বাস্তবে আলোচনা হচ্ছে কিনা তা যতই অস্পষ্ট থাকুক, উভয় পক্ষের অবস্থান থেকে স্পষ্ট যে উত্তেজনা এখনও প্রশমিত হয়নি, বরং এই ধরনের বিরোধপূর্ণ বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং আন্তর্জাতিক মহলকে সতর্ক নজর রাখতে বাধ্য করছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা চলমান থাকলেও আন্তর্জাতিক অঙ্গনে সমানভাবে গুরুত্ব পাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, বিশেষ করে রাশিয়ার পক্ষ থেকে বড় ধরনের সামরিক সাফল্যের দাবি সামনে আসার পর। রাশিয়া জানিয়েছে গত ২৪ ঘণ্টায় তারা ইউক্রেনীয় বাহিনীর ওপর উল্লেখযোগ্য আঘাত হেনেছে এবং বিপুল সংখ্যক সেনা হতাহতের ঘটনা ঘটেছে। সোমবার ২৩ মার্চ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, তথাকথিত বিশেষ সামরিক অভিযান এলাকায় গত একদিনে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ১,২৭৫ জন সদস্য নিহত হয়েছে। এই সংখ্যা একদিনে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির ইঙ্গিত দেয় বলে মনে করা হচ্ছে। যদিও এই তথ্য সম্পূর্ণভাবে রাশিয়ার সরকারি সূত্রের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে এবং স্বাধীনভাবে তা যাচাই করা সম্ভব হয়নি। রাশিয়ার দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন যুদ্ধক্ষেত্রে বিভক্ত তাদের ব্যাটল গ্রুপগুলোর মাধ্যমে এই আঘাত হানা হয়েছে। ব্যাটল গ্রুপ নর্থ এর দায়িত্বপ্রাপ্ত এলাকায় ইউক্রেনীয় বাহিনী ২৪৫ জনের বেশি সৈন্য হারিয়েছে বলে দাবি করা হয়েছে। একইভাবে ব্যাটল গ্রুপ ওয়েস্টের এলাকায় প্রায় ১৮০ জন, ব্যাটল গ্রুপ সাউথে প্রায় ১৮০ জন এবং ব্যাটল গ্রুপ সেন্টারে ৩৭৫ জনের বেশি হতাহতের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া ব্যাটল গ্রুপ ইস্টের দায়িত্বপ্রাপ্ত অঞ্চলে ২৬০ জনের বেশি এবং ব্যাটল গ্রুপ নিপ্রোর এলাকায় ৩৫ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে বলে জানানো যায়। এই পরিসংখ্যানগুলো থেকে বোঝা যায় সংঘর্ষটি একাধিক ফ্রন্টে বিস্তৃত এবং প্রতিটি অঞ্চলে আলাদা আলাদা কৌশল প্রয়োগ করা হচ্ছে। তবে এই দাবিগুলোর বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সাধারণত যুদ্ধকালীন সময়ে উভয় পক্ষই নিজেদের সাফল্য তুলে ধরতে চায় এবং প্রতিপক্ষের ক্ষয়ক্ষতি বাড়িয়ে দেখানোর প্রবণতা থাকে। ফলে এমন তথ্য বিশ্লেষণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা। এই যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ দিক হল তথ্যযুদ্ধ বা প্রোপাগান্ডা। উভয় দেশই আন্তর্জাতিক জনমত নিজেদের পক্ষে আনার জন্য বিভিন্ন ধরনের তথ্য প্রচার করে থাকে। রাশিয়ার এই সাম্প্রতিক দাবি সেই প্রেক্ষাপটেই দেখা হচ্ছে। এটি একদিকে তাদের সামরিক সক্ষমতার বার্তা দিচ্ছে, অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে একটি মনস্তাত্ত্বিক প্রভাব তৈরি করার চেষ্টা হিসেবেও বিবেচিত হতে পারে। বর্তমান পরিস্থিতিতে যুদ্ধের গতি প্রকৃতি অত্যন্ত জটিল। একাধিক ফ্রন্টে সংঘর্ষ, আধুনিক অস্ত্রের ব্যবহার এবং কৌশলগত অবস্থান পরিবর্তনের কারণে প্রতিদিনের পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। এতে করে প্রকৃত ক্ষয়ক্ষতির সঠিক চিত্র পাওয়া কঠিন হয়ে পড়ছে। আন্তর্জাতিক মহল এই পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে, কারণ এই যুদ্ধ শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। এর প্রভাব বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং ভূরাজনৈতিক ভারসাম্যের উপরও পড়ছে। বিশেষ করে ইউরোপীয় অঞ্চলের নিরাপত্তা এবং জ্বালানি সরবরাহের ক্ষেত্রে এই সংঘাত বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। সব মিলিয়ে রাশিয়ার এই সাম্প্রতিক দাবি যুদ্ধের একটি নতুন দিক তুলে ধরলেও এর সত্যতা যাচাই এবং সামগ্রিক পরিস্থিতি বোঝার জন্য আরও তথ্য প্রয়োজন। ইউক্রেনের পক্ষ থেকে প্রতিক্রিয়া আসার পরই এই ঘটনার পূর্ণ চিত্র স্পষ্ট হতে পারে। ততক্ষণ পর্যন্ত এটি একটি একতরফা দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে, যা চলমান সংঘাতের জটিল বাস্তবতাকে আরও স্পষ্ট করে তোলে।